যদিও আমি সুবাসিত নই, সদৃশ্য হলেও টাকার অঙ্কে দামি অর্কিডও নই, সকলের হাতের শুভেচ্ছাতেও নই, তারপরেও আমিও ফুল। আমার মুগ্ধতায় মুখরিত হয়ে থাকে অনেক সাধারণই। ওয়েলকাম টু এইচোরনিয়া অর পন্টিডেরিয়া অর ওয়াটার হায়াসিন্থ, কচুয়া, ক্যানেল, পূর্ণিমাগাতি, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, বাংলাদেশ। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আই অ্যাম জিন্নাহ। কচুরিপানা ফুল বা কস্তুরী ফুল বা কোনো কোনো অঞ্চলে হেনা ফুল হিসেবেও নামকরণ করা হয়ে থাকে। সুবাস না ছড়ালেও গাঢ় সবুজে ডিম্বাকৃতি, পুরু পাতার মাঝে হালকা গোলাপি বেগুনির মাঝে হলুদে তিলকে অসাধারণ মুগ্ধতা ছড়িয়ে থাকে, যার শোভা অতুলনীয়। শুধুমাত্র ময়ূরের পেখমেই এমন সদৃশ্য দৃশ্য মিলানো যেতে পারে, আমরা হয়তোবা সেভাবে খেয়াল করে আগে দেখিনি। মোহাম্মদ আব্দুল হাকিম, এই যে কস্তুরী পানা, এখানে গাঢ় সবুজ পাতার মাঝে হালকা বেগুনি আর বেগুনির মিশেলে যে রাশি রাশি ফুল ফুটে আছে, সে সম্পর্কে বলুন। এর আগে আমরা যখন দেখছি যে চৈত্রের শেষেই দেখা যায় টুকটাক পানি নদীতে এসে যায়, ওই সময় রাশি রাশি দেখা যাইতো আর কি, ভেসে আসে দেখা যায়। সাধারণত গ্রীষ্ম এবং বর্ষা মৌসুমে যে প্রচুর পরিমাণে কচুরি পানার ছয়লাভ হয়ে যায় পানির সাথে, তখন সাধারণত এই ফুলটাও দেখা যায়। তবে এই যে জমে থাকা পানির মধ্যে যে কচুরি পানা রয়েছে, সেখানেও মোটামুটি ফুল এটা মানুষকে আকৃষ্ট করছে এবং বিকশিত করছে। ধন্যবাদ আপনাকে হুজুর। কচুরিপানা মুক্তভাবে ভাসমান বহু বর্ষজীবী জলজ উদ্ভিদ। অফিসিয়ালি ও পুরানো জনশ্রুতি আছে যে দক্ষিণ আমেরিকা ও পাকিস্তানের দক্ষিণ সিন্ধল প্রদেশ থেকে বাংলায় এর আগমন হয়েছে। মোহাম্মদ আব্দুল বাসেত, এই যে এখন তো চৈত্রর প্রায় শেষের দিকে খালবিল নদী নালার পানি প্রায় শুকিয়েই গেছে, তারপরে আপনার পিছনে এই কচুয়া খালে পর্যাপ্ত পরিমাণে কচুরি পানা ফুল, যেটিকে আমরা হয়তো কস্তুরী ফুল বা হেনা ফুলও বলে থাকি, সেটি ফুটে বেশ মুগ্ধতা ছড়াচ্ছে। তো এই ব্যাপারে আপনার অনুভূতি বলুন। আসলে এগুলো প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো অনেকেরই নজরে আসে না, কিন্তু ভালো করে দেখলে দেখা যায় যে আমাদের বাড়ির আশেপাশে অনেক সুন্দর জায়গা আছে, মনোমুগ্ধকর, চোখে মনে প্রশান্তি লাগে আর কি। ধন্যবাদ ভাই আপনাকে। এছাড়াও এমনও জানা যায় বা উল্লেখ আছে 1800 শতাব্দীর শেষের দিকে ব্রাজিলিয়ান একজন পর্যটকের হাত ধরে অর্কিডের সদৃশ্য হিসেবে বাংলায় আগমন ঘটে। মোহাম্মদ জহুরুল ইসলাম, আপনি এলাকারই বাসিন্দা? জি জি। তো বলুন, আপনার পিছনে এই যে কচুয়া খালে পর্যাপ্ত কস্তুরী ফুল বা কচুরি পানা ফুল ফুটেছে, সেখানে আপনার অনুভূতি বলুন। অনুভূতি আসলে আমাদের যে সেই গ্রামের যে একটা পরিবেশ, আমরা যে ছোটো থেকে বড় হয়েছি, আমরা এই কচুরি পানার সাথে একসময় খেলাধুলো পর্যন্ত করেছি, মানে সুন্দর একটা ভালো লাগা এবং সুন্দর একটা অনুভূতি। এগুলো ফুটলে পরে নিজের মনে অনেক আনন্দ লাগে এবং ভালো লাগে। আমরা খুবই আনন্দ বা খুবই খুশি হই আর কি, যে এলাকায় আমাদের এত সুন্দর একটা পরিবেশ, এখানে যেটা শহরে পাওয়া যায় না। এই খালটি প্রবাহিত হয়ে কোথায় গিয়ে মিশেছে? এটা আপনি এখান থেকে সরাসরি চলে গেছে, আপনি বের হয়ে সেই আপনি মানে চাটমোহর দিয়ে ওই দিক দিয়ে ভাঙ্গুর দিয়ে বাগাবাড়ি ইসে নদী বলে, সেই নদীর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। বড়াল নদী। বড়াল নদী থেকে কি এসেছে নাকি বড়াল নদীতে গিয়ে পড়েছে? হ্যাঁ, বড়াল নদী যা পড়েছে,
এটি ওখান তো থেকে। এটি কি উল্লাপাড়ার মধ্যে দিয়ে হ্যাঁ, এদিকে করতোয়াতে গিয়ে পড়েছে? উল্লাপাড়া, এখানে উল্লাপাড়া দিয়ে এখানে কতর সাথে সংযোগ আছে। সংযোগ আছে। এটির কি স্রোতটা কি এদিকে উল্লাপাড়া অভিমুখে প্রবাহিত হয়? হ্যাঁ, এখন যখন পানিটা আসে আর কি প্রথম অবস্থায়, তখন আপনার ওই দেখা যায় বড়াল নদী থেকে, মানে বড়াল ব্রিজ ওই দিক থেকে পানিটা আসে, তারপরে আবার যখন মনে করেন যে চলে যায়, তখন আবার ওই দিকে আবার বের হয়ে চলে যায়। ও, তাহলে এই খালের স্রোতের দুইটি ধারা। জি জি। প্রথমত বড়াল নদীর পানি বৃদ্ধি পেলে সেখান থেকে শাহজাদপুর অঞ্চল থেকে উল্লাপাড়া অঞ্চল অভিমুখী পানি প্রবাহিত হয়। আবার যখন বড়াল নদীর পানি কমে যায় তখন আবার এটা নিম্নগামী হয়ে বড়ালের দিকেই প্রবাহিত হয়। আপনি এমনটি বলছেন? জি জি জি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। পরবর্তী সময়ে 1920 সালের মধ্যে বাংলার সকল জলাশয় ও নিচু ফসল বা আবাদি জমি এর নেগেটিভ প্রভাবে পুরো বাংলার যোগাযোগ ও কৃষি অর্থ ব্যবস্থায় হুমকি হয়ে দাঁড়ায়, যার প্রভাব কাটাতে প্রায় 30 বছর সময় লেগে যায় এবং সেটি সরকারিভাবে বেশ জোরালো একটা ভূমিকা রাখতে হয়। শুভেচ্ছা। যারা আমার এই ভিডিও প্রোগ্রাম দেখছেন, এই যে আপনারা লক্ষ্য করছেন, এটি হচ্ছে সেই কচুয়া খাল। এদিকে বৃষ্টি যত দূরেই যাচ্ছে শুধু কচুরি পানা এবং সেই কচুরি পানার ফুল, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় কস্তুরী ফুলও বলে থাকি। অনেক অঞ্চলে এই কস্তুরী ফুলটাকে হেনা ফুলও বলা হয়ে থাকে। তো আমরা এই চৈত্রের প্রায় শেষের দিকে সাধারণত এরকম দেখা যায় না। সাধারণত কস্তুরী ফুলটা ফুটে থাকে আপনার গ্রীষ্ম থেকে গ্রীষ্ম, বর্ষা এবং শরৎ হেমন্ত এই সময়গুলোতে যখন নদীতে প্রচুর পরিমাণে পানি থাকে তখন সাধারণত এই ফুলগুলোকে দেখা যায়। কিন্তু যদিও বা চৈত্রের তাপদাহে এখানে সেই সব কিছুই নদী, নালা, খাল, বিল সব শুকিয়ে গেছে। এখানে সামান্য কিছু পানি অবশিষ্ট আছে, কিন্তু এই অবশিষ্ট পানির মাঝেই এই কচুরি পানা, যেটি হয়তো কস্তুরী ফুল বা হেনা ফুলও বলা হয়, সেটি বেশ মুগ্ধতা ছড়াচ্ছে। সাধারণত এই কস্তুরী ফুল আমাদের দেশে এসেছে 18 শতকের শেষের দিকে। আমরা শুনেছি বা আমি একজন হিস্টোরি স্টুডেন্ট হিসেবে জেনেছি যে একজন ব্রাজিলিয়ান পর্যটক উনি 1800 শতকের শেষের দিকে বাংলাদেশে এই কস্তুরী এটিকে উনি এইভাবে মনে করেছিলেন, অর্কিডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে করে বাংলাদেশে উনি এনেছিলেন এবং সেই 1800 শতকের শেষের পর থেকে এই কস্তুরী এত দ্রুত বেড়েছে যা 1920 সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি জলাশয়, নদী, নালাতে একেবারে কানায় কানায় কস্তুরীতে পূর্ণ হয়ে গেছে। এই কস্তুরী পানার প্রভাবে বাংলার পাট, ধান এবং নদীপথের যাতায়াত সেটি মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়ে গেছে। সেই কস্তুরী পানার প্রভাবটা এমন হয়ে গিয়েছিল যার কারণে দেশের বাংলার আর্থিক অবস্থা হুমকির মুখে দাঁড়িয়েছিল। তখন তৎকালীন সরকার সেই বাংলার খাল, বিল, জলাশয় থেকে কস্তুরী পানা অপসারণের জন্য একটা জলাশয় আইনের পরিবর্তন করলেন। মিউনিসিপ্যালিটি আইন, স্থানীয় সরকার আইন, গ্রাম সরকার আইন, এই সমস্ত সংস্কারের মাধ্যমে আমরা এমনও জেনেছি হিস্টোরিতে যে 1921 সালে এই কস্তুরী পানার প্রভাবকে মুক্ত করার জন্য একটা সরকারিভাবে একটা বোর্ড গঠন করে দেওয়া হয়েছিল। সম্ভবত স্যার জগদীশ চন্দ্র বসুকে সেখানে সভাপতি করে এই কস্তুরী পানা অপসারণের লক্ষ্যে একটা পরিকল্পনা কমিটি গঠন হয়েছিল। এরপরে সেই বাংলার কস্তুরী পানার বিরূপ প্রভাবের কারণে 1925 সালে তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের
অধ্যাপক ডক্টর পাল ব্রুক, তার তত্ত্বাবধানে একটা গবেষণা কমিটি গঠন করা হয়। সেখানে 9 থেকে 10 বছর গবেষণা করে উনি সেই 1920 সালে যে কমিটি গঠন করেছিল সেই পক্ষে উনি মতামত এবং রিপোর্ট পেশ করেছিলেন। এর পরবর্তী পর্যায়ে 1936 সালে বাংলার এই কস্তুরী পানার প্রভাবে বাংলার জলাশয়, ক্ষেত, খামার সেটি যখন বিরূপ প্রভাব পড়ছিল, সেইটিকে অপসারণ করানোর জন্য 1936 সালে একটি আইন জারি করা হয়, যেখানে যার যার বাড়ির আশেপাশে কস্তুরী পানা অবমুক্ত করতে হবে এবং সেখানে একটি ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করা হয়, যাদের মাধ্যমে কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এই কস্তুরী পানা অপসারণ। এর পরবর্তীকালে 1937 সালে সকল দল নির্বাচনীয় ইস্তিহারে বাংলার কস্তুরী পানা অপসারণ করবেন এই মর্মে সেই নির্বাচনী ইস্তিহারে জোরালো সেখানে মতামত তুলে ধরেছেন। এমনকি শেরেবাংলা ফজলুল হক যখন নির্বাচিত হলেন, তার সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য 1937 সালের পরবর্তী সময়ে উনি স্বেচ্ছাসেবী এবং ওনার দলীয় সমর্থকদের নিয়ে এই কস্তুরী পানা বাংলাদেশের জলাশয় এবং আবাদি জমি থেকে মুক্ত করার একটা ব্যাপক প্রচেষ্টা করেছিলেন। এরপরে 1939 সালে সেই কস্তুরী পানা যাতে করে আবাদি জমিকে মুক্ত করা যায়, এই লক্ষ্যে কস্তুরী পানা মুক্ত সপ্তাহ উদযাপন করা হয়। সেটি সম্ভবত পল্লী সংগঠক এইরকম একটি সংস্থার তত্ত্বাবধানে সেটি করেছিলেন, আমরা এটি জেনেছি। এরপরে 1947 সালের মধ্যে বাংলার এই জলাশয় থেকে একেবারে কস্তুরী পানা অবমুক্ত একটা ঘোষণা করা হয়। কিন্তু তারপরেও আমরা বিভিন্ন জলাশয়ে আমরা কস্তুরী পানা দেখেছি। যদিও বা কস্তুরী পানা আমাদের এই ফুল মুগ্ধতা ছড়িয়ে থাকে, কিন্তু এর নেগেটিভ ইমপ্রেশনটাও অনেক গভীর, যেটা কৃষকের জন্য অনেক ক্ষতিকর। তারপরেও আমরা লক্ষ্য করেছি যে হাওর অঞ্চলে এই কস্তুরী পানাকে বাঁশ দিয়ে বেঁধে রাস্তা এবং বাঁধের পাশে এক করে রাখা হয়, যাতে করে বন্যার ঢেউয়ে সেই রাস্তাঘাট, ফসলি জমি এবং বাড়ির জায়গা নষ্ট করতে না পারে। এরপরেও আমরা বিভিন্নখানে দেখেছি যে এই কস্তুরী পানা হয়তো ভাসমান শীত তৈরি করে অনেকেই সেখানে কৃষি একটা উর্বর আবাদে পরিণত করেছে। এর পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যেটি হয়তো বন্যার সময় এটিকে সেই কলার গাছের গুড়ের মতো করে ব্যবহার করা হয়েছে। তারপরেও সাধারণত আমাদের দেশের প্রাণী সম্পদের খাদ্য হিসেবে এই কস্তুরী পানা বেশ যথেষ্ট চাহিদা রয়েছে। পানা সম্পর্কে কিছু তথ্য সম্মানিত ভিউয়ার্স, তো যারা এই ভিডিও দেখছেন বা দেখবেন, ধন্যবাদ।